আমি অস্বীকার করছি না এটা সন্ত্রাসী কর্মকাণ্ড বলেন তো নাই, কে বললো করি নাই, শক্তভাবে বলা। আমি সবসময় বলি, আমি কালকেও বলছি। এখন পর্যন্ত মাসুদ কামাল ভাইয়ের কাছ থেকে কিন্তু একটা শব্দ আসে নাই যেটা সন্ত্রাসী কার্যক্রম, বা একটা শব্দ আসে নাই যে একটা, এটা তো একটা গণতান্ত্রিক কালচার। আপনি এবং তারা যে গুলি করতেছে সামনে কিন্তু মানুষ দৌড়াচ্ছে, তারা পেছন থেকে গুলি করতেছে। আমরা কি আরবিকে পেছন থেকে গুলি করার জন্য রাখছি? আপনি খোঁজ নিয়ে হ্যাঁ, আমি তো গভর্নমেন্টের সবগুলো খুঁজতেছি। অপোজিশনের কাছে আরবি ছিল, আমি যদি আমি মানি, তাদের আনসার গুলিতে কয়জন লোক আহত হয়েছে, কয়জন লোক নিহত হয়েছে। নিহত হইলেই ভালো হইতো, মানে না না, আমি ভালো মন্দ কোশ্চেন না, জাস্টিফিকেশনটা কি? না না, জাস্টিফিকেশন কোশ্চেন না। তাদেরকে সাধারণ মানুষ বলেই কিন্তু ট্রিট করেছেন। এখন আমি যদি এই প্রশ্নটা রাখি যে হাউ ডু ইউ নো যে তারা সাধারণ মানুষ ছিল, এই এক্সপ্লেনেশন তার কাছে থাকবে না। তিনি এটা কমপ্লিটলি অ্যাজাম্পশন। এবং মসজিদ থেকে মানে একেবারে ঘোষণা দিয়ে, একবার দুইবার না একাধিকবার ঘোষণা দিয়ে ডাকা হয়েছে যে আপনারা যার কাছে যা আছে আপনারা তাই নিয়ে আসেন, আমরা তাদেরকে শেষ করে দিব টাইপ একটা মানে আলাপ দেওয়া হয়েছে। এই ঘটনায় তারা কোথাও যে 4 জন লোক যে মারা গেল তাদের ব্যাপারে তাদের কোনো শোক নাই। ওই 4 জনকে দেশের নাগরিক না? যেটা জানতে চাই, জুলাইয়ের 1 তারিখ থেকে এনসিপি দেশব্যাপী জুলাই পদযাত্রা করলো, সেই পদযাত্রা মার্চ টু গোপালগঞ্জ নাম পরিবর্তন হলো কেন? এই নাম পরিবর্তন করে এনসিপি কি অর্জন করলো? আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে দেখছেন। আমার সাথে অত্যন্ত শ্রদ্ধার মাসুদ কামাল ভাই আছেন। দেখুন, আসলে আমার কাছে যেটা মনে হয়েছে যে এখন এই পুরো কার্যক্রমটাই, যেটা গতকালকে আমরা দেখেছি সন্ত্রাসী কার্যক্রম, এটাকে আসলে আমরা মানে এটার যে ইম্প্যাক্ট বা এখানে যে অ্যাক্টগুলো বা যে ইনসিডেন্টগুলো হয়েছে বা যেই ঘটনাগুলো ঘটেছে, আমরা এই ঘটনাগুলো থেকে বেরিয়ে আমরা একটা টার্মিনোলজির পলিটিক্সে ঢুকে গিয়েছি। আমি জানি না এটা কোথা থেকে সেট হয়েছে বা কারা এই টার্মিনোলজির পলিটিক্সটাকে সেট করেছে, যেটা হচ্ছে মার্চ টু গোপালগঞ্জ বা হচ্ছে যে আমাদের পদযাত্রা। এটা আসলে আমরা তো সারা জীবন পদযাত্রাকে লং মার্চ বলতেই শুনছি, আপনিও নিশ্চয়ই শুনেছেন, বাকিরাও, সেখানে শাব্দিক কোনো পার্থক্য নাই। আপনি আরেকটা ব্যাপার খেয়াল করবেন, মানে এখানে যে আসলে কোনো ধরনের উস্কানি নাই বা এখানে যে আসলে কোনো ধরনের মানে আমরা আসলে যে কোনো ধরনের নেগেটিভ কোনো বার্তা নিয়ে গোপালগঞ্জে যেতে চাই নাই, এটার একটা ক্লিয়ারিটি কিন্তু তার আগের দিন আমাদের টপ অর্ডার নেতাকর্মীরাও কিন্তু দিয়েছিলেন। তারা বারবার বলেছিলেন যে দেখেন, আমরা গোপালগঞ্জ বা বগুড়া এই যে এভাবে করে যে বৈষম্যগুলো আমরা দীর্ঘদিনের রাজনীতিতে দেখেছি, যে আপনি কোনো জেলা থেকে বিলং করলে সেই জেলার কারণে আপনাকে আমরা কোনোভাবে অনবোর্ড করবো না বা কোনোভাবে কোনো ধরনের সুযোগ সুবিধা দিব না, এই ধরনের কার্যক্রমটা যে আসলে সুন্দর না, সেই বার্তাটা কিন্তু আমাদের নেতাকর্মীরা আগের দিনও দিয়েছিলেন। বরং এখানে খুবই স্পষ্ট একটা বার্তা নিয়ে আমরা যেতে চেয়েছি বা আমরা গিয়েছি, সেটি হচ্ছে যে গোপালগঞ্জে যারা বসবাস করে তারা তো এই দেশের মানুষ। হ্যাঁ, আপনি বার্তার কথা বলছেন, আমি এখানেই আসতে চাচ্ছি। আপনি বলছেন টার্মিনোলজির একটি রাজনীতির কথা আপনি বলছেন। আপনারা গত 1 তারিখ থেকে পদযাত্রা করছেন দেশের বিভিন্ন জেলাতে। এই কোন জেলাতে তো আসলে রোড মার্চের বা রোড মার্চ টু অমুক জেলার সেটার প্রয়োজন হচ্ছে না। আপনারা নিশ্চয়ই এই পদযাত্রা শুরুর আগে একটা পরিকল্পনা করে নেমেছিলেন। তখনই কি পরিকল্পনা ছিল গোপালগঞ্জে যখন যাবেন সেই পদযাত্রাটা রোড মার্চ টু গোপালগঞ্জ নামকরণ করা হবে? আমি যেটা বুঝিয়েছি, মানে আপনি এটা স্ট্রেট ফরওয়ার্ড একটা অ্যান্সার আপনি নিতে পারেন আমার কাছ থেকে, যে এখানে আসলে মানে কি পরিকল্পনা করবো, এটা তো আমাদের সারা দেশব্যাপী 64টা জেলা কেন্দ্রিক যে পরিকল্পনা, গোপালগঞ্জ কেন্দ্রিক আমাদের সেই পরিকল্পনা ছিল। এটাকে আলাদা করে মার্চ টু গোপালগঞ্জ বলাতে এমন কোনো কিছু আসতেছে না যেখানে এই মার্চ টু গোপালগঞ্জ বলার সাথে সাথে অন্য ক্ল্যারিটিগুলো দেওয়া হচ্ছে। যখন কোনো ক্ল্যারিটি দেওয়া হতো না, যখন কোনো উস্কানি দেওয়া হতো, যখন আপনি দেখেছেন মঞ্চে কিন্তু আমরা অনেকগুলো কথার মধ্যে আমরা কিন্তু এই কথাগুলো বলেছি, যেটি আমি একটু আগে উচ্চারিত করেছি, যে এখানে আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকেই তো আসলে এই বাংলাদেশের নতুন বাংলাদেশের সূচনা। আমরা আসলে এই ধরনের কোনো বৈষম্যের মধ্যে দিয়েই যেতে চাই না। আমরা ওই কথাগুলো কিন্তু মঞ্চে উচ্চারিত হয়েছে। কাজেই দেখেন, মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা একপাক্ষিকতার বা একটা সিঙ্গেল আই। হ্যাঁ, আপনি দেখছেন এটার মধ্যে আপনি ভিন্ন কোনো চিন্তা খুঁজে পাচ্ছেন, পেতেই পারেন। এটাই তো আপনার রাজনৈতিক স্বাধীনতা, বা সেটাই তো আপনার। আমরা পুরো এই আজকের আয়োজন জুড়েই যাব। মাসুদ কামাল, আপনার কাছে আসতে চাই। আপনি তো উত্তরটাই নিলেন না, আপনি যে প্রশ্নটা করেছেন উত্তরটাই দিতে পারলেন। আচ্ছা, ঠিক আছে, আপনি বলুন। না, দেখেন, আমি এটাই ক্লিয়ার করতে চাচ্ছিলাম যে আসলে আমরা গোপালগঞ্জে 32তম জেলা হিসেবে আমরা সেখানে গিয়েছি। আমরা আমাদের পক্ষ থেকে আপনি একেবারে কমপ্লিটলি নিরস্ত্র, কমপ্লিটলি সাধারণ মানুষের জন্য সেখানে আমরা, আপনি যে প্রশ্নটা করেছিলেন যেখান থেকে কি বার্তা পেল, এখান থেকে মানুষ যে বার্তাটা পেয়েছে, আপনি স্ট্রেট একটা অ্যান্সার নেন এখান থেকে মানুষ যে বার্তাটা পেয়েছে, মানুষ যে মেসেজটা পেয়েছে, এই যে আওয়ামী সন্ত্রাসী যে বাহিনী বা আওয়ামী লীগের যে মতাদর্শ, এই মতাদর্শের মধ্যে যে আসলে ফ্যাসিজম, এই মানে গুপ্ত হত্যা,
এরপর হচ্ছে আপনার এই ধরনের আঘাত দিয়ে মানুষকে খাটো করা, মানুষকে হত্যা করার যে চেষ্টা, বা অন্য কোনো গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচিকে যে হজম করতে না পারা, এই জিনিসটা আবারও প্রকাশিত হয়েছে। এই মেসেজটা হচ্ছে সাধারণ মানুষ পেয়েছে। আর আরেকটা মেসেজ আমরা আমাদের পক্ষ থেকে দিয়েছি, সেটা হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে আমরা যেমনটা যেই মার্জে আমরা ছিলাম, যেই মোটিভে আমরা ছিলাম, যে বাংলাদেশের এই আগামীর রাজনীতিতে বাংলাদেশের সাধারণ মানুষ আওয়ামী লীগ এই কার্যক্রমের জন্য প্রত্যাখ্যান করেছে, যেটা বিগত সময়ে আমরা গণহত্যা দেখেছি। নতুন করে এই জুলাইয়ের মধ্যেই আবার আওয়ামী লীগকে নতুন করে সাধারণ মানুষ চিনেছে যে তারা কী ধরনের নিকৃষ্ট হতে পারে, কিভাবে করে সংঘবদ্ধভাবে পৈশাচিক কায়দায় আর্মস নিয়ে, অস্ত্র নিয়ে বেসামরিক লোকজন তাদেরকে হামলা চালাইতে। আওয়ামী লীগের যে ভয়ঙ্কর মুখোশ সেটা আবারও উন্মোচিত করেছেন। এটা আমাদের কারণে না, তাদের স্বভাবগত কারণেই উন্মোচিত হয়েছে। আবার উন্মোচন করেছেন। অসংখ্য ধন্যবাদ। মাসুদ কামাল, আপনার কাছে আসতে চাই। এই যে এনসিপির পদযাত্রা, সেখান থেকে রোড মার্চ, গত দুদিন ধরে বলছি যে মৃত্যু হয়েছে 4 জনের, নিধন পক্ষে বলা হচ্ছে কারফিউ, এবং এখন পর্যন্ত গতকাল এই কারফিউ আবার বর্ধিত করা হয়েছে, কিছু সময়ের জন্য শিথিল থাকবে আগামীকাল। আপনার দীর্ঘদিনের যেই সাংবাদিকতার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে কিভাবে বিশ্লেষণ করবেন? দেখেন, আপনি আসলে মানে অনেকগুলি প্রশ্ন একবারে করেছেন, যে দীর্ঘদিনের অভিজ্ঞতা কিভাবে বিশ্লেষণ করব। কাজে আমি অত ডিটেলে যাব না, আমি খালি সংক্ষেপে বলি। দীর্ঘদিনের অভিজ্ঞতা হলো, আমার এত বছরের অভিজ্ঞতায় আমি সরকারকে যে ভূমিকায় দেখেছি বিভিন্ন সময়, সেই 91 থেকে বলি আমি, অথবা তার আগে থেকে এরশাদ আমল থেকে বলি। আমার এরশাদ আমলের ঘটনা মনে আছে, তখন আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমার মনে আছে। সরকারি দলকে যে ভূমিকায় দেখেছি, এখন আমি সরকারি দলকে সেই ভূমিকায় দেখছি। সরকারি দলকে সরকারকে। সরকারি দল বলতে কাকে বোঝাচ্ছেন? এখানে সরকারি দল মানে সরকারের সহযোগিতা নিয়ে, সরকারের সমর্থন নিয়ে যে দলটা মাঠে থাকে সেটা সরকারি দল। এক্ষেত্রে নিঃসন্দেহে সেটা এনসিপি। এটা আমার অবজারভেশন, যেটা একই। সরকার একই রকম কাজ করছে, সরকার তখনও যা করছে তাই করছে। এমনকি সবচেয়ে জঘন্য সরকার ছিল আমার বিবেচনায় হাসিনা সরকার গত 15 বছরে। তারাও যে ভঙ্গিতে আচরণ করতো, কথা বলতো, এই সরকারও ঠিক একই ভঙ্গিতে কথা বলছে, যেটা ছিল আমার জন্য খুবই একটা বড় ধরনের আঘাত। এই সরকারের কাছ থেকে এই ধরনের আচরণ আমি আশা করিনি। আমি এক্সাম্পল দিয়ে বলি, সরকারের বিভিন্ন জায়গায় আজকের ঘটনা, কালকে ঘটনার প্রেক্ষিতে অনেকগুলি বিবৃতি আসছে, অনেকগুলি প্রেস রিলিজ আসছে, আইএসপিআই বিবৃতি, অনেক কিছু দিচ্ছে। এই ঘটনায় তারা কোথাও যে 4 জন লোক যে মারা গেল, তাদের ব্যাপারে তাদের কোনো শোক নেই। ওই 4 জনকে দেশের নাগরিক না, তারা নাগরিক নেই দেশের। আমি তো 4 জন লোকের সম্বন্ধে কয়েকজন লোক সম্পর্কে জানলাম, তারা সাধারণ মানুষ, রাস্তা দিয়ে যাচ্ছিল, গুলিত করছে। আমরা আর্মিকে অনেক প্রশংসা করেছি যে আমাদের জুলাই আন্দোলনে তারা সাধারণ মানুষকে মারতে চায়নি, প্রশংসা করেছি। আমি একটা ভিডিও দেখলাম, আর্মি বলতেছে টার্গেট করে মার। শুনলাম তো আমি সেই শব্দ, সেই অডিও তো পাইলাম। এবং তারা যে গুলি করতেছে, সামনে কিন্তু মানুষ দৌড়াচ্ছে, তারা পেছন থেকে গুলি করতেছে। আমরা কি আর্মিকে পেছন থেকে গুলি করার জন্য রাখছি? ওনাদের বেতন তো আমরা দিই রে ভাই। এই ঘটনাকে কেন্দ্র করে আইএসপিআর এর পক্ষ থেকে অবশ্য একটা বিবৃতি দেওয়া হয়েছে। যে বিবৃতি দেখ রে ভাই, যে বিবৃতি দেখ, গুলি করছে এটা অস্বীকার করছে, গুলি তো করছে রে ভাই। এবং তারা তো যে লাঠি সোটা সামনাসামনি আসতে বুঝতাম, তাইলে বুঝতে পারতাম। তো আর্মির কাজটা কি ছিল? এটা কি যুদ্ধ না, তাদের কাজ ছিল ওদের ছত্রভঙ্গ করে দেওয়া। যে ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে, এখন তাকে পেছন দিয়ে গুলি করতে হবে কেন? পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আপনি গুলির বদলে আসলে ছত্রভঙ্গ করতে ওই মুহূর্তে আর কি কি অপশন তখন ছিল আপনি মনে করছেন? আচ্ছা, অপোজিশনে আর্মিতে কয়জন আহত হয়েছে আপনি খোঁজ নিয়ে অপোজিশনে? হ্যাঁ, আমি তো গভর্নমেন্টের সবগুলো খুঁজতেছি। অপোজিশনের কাছে আর্মি ছিল, আমি যদি আমি মানি, তাদের আর্মসের গুলিতে কয়জন লোক আহত হয়েছে, কয়জন লোক নিহত হয়েছে? নিহত হইলেই ভালো হইতো, মানে না, আমি ভালো মন্দ কোশ্চেন না, জাস্টিফিকেশনটা কি? না, জাস্টিফিকেশন কোশ্চেন না। কোশ্চেনটা হলো, আপনি যখন দাবি করছেন অপোজিশনের কাছে, আমি দাবি করছি না, এটা তো সব জায়গায় এসেছে, ছবি ভাই প্রুফ করেন না। কে আসছে বলেন? অসংখ্য ছবি এসেছে। তো কি ছবি আসছে? অসংখ্য ছবি এসেছে। ওই ছবি দেখেন, ওই ছবি অনেকে দেখাইছে। আমি দেখলাম যে আওয়ামী লীগের পক্ষে কি সজীব ওয়াজেদ না কি একটা ছবি দেখাইছে, যে টেনে নিয়ে যাচ্ছে, পুরানো ছবি। এইগুলি ভাই, ওগুলি বাদ দেন। না, এখানে আমার কোশ্চেনটা হলো কি, আপনি বলেন না রে ভাই, 4 জন লোক যে মারা গেছে, এরা কি নিজেদের গুলিতে মারা গেছে? এরা কি এনসিবি গুলিতে মারা গেছে? এরা কি পুলিশের গুলিতে মারা গেছে, নাকি আর্মি গুলিতে মারা গেছে? ভাই বোঝা তো যাচ্ছে। ওই সমস্ত আলাপ করলে আপনার ভাই, আমরা এগুলি বুঝি। কোশ্চেনটা হলো যে আপনারা বলতে পারতেন
সবচেয়ে ক্ষতিগ্রস্ত কে হয়েছে এই ঘটনায়? ওই সাধারণ মানুষগুলো। আজকে কারফিউ হচ্ছে, ওখানে আপনি বাড়িতে বাড়িতে করতেছেন, মানে তল্লাশি করতেছেন, কদিন পরে দেখবেন যে ওই এলাকা পুরুষবিহীন হয়ে, এইগুলি নিউজের হেডলাইন লিখতে লিখতে ভাই, যখন নিউজ ছিলাম তখনও লিখতাম, যখন রিপোর্টার ছিলাম তখন সরেজমিনে যাইতাম, একই দৃশ্য। বিএনপি আওয়ামী লীগ আমলে দেখছি বিএনপি লোকেরা জঙ্গলে যেয়ে থাকে, চরে যেয়ে থাকতো, একই দৃশ্য আজকে রিপিট হচ্ছে, নো চেঞ্জ। এটাই হচ্ছে এই দেশে। তো আমার কোশ্চেনটা দেখেন, আজকে আমি দেখলাম হাসান আব্দুল্লাহ বলতেছে যে শেখ মুজিবের মাটিতে দাঁড়িয়ে মুজিববাদ মুর্দাবাদ বলে এসেছি। এটা কি সাকসেস? মুজিববাদ কোথায় রে ভাই? মুজিববাদ বলতে কোনো বাদ আছে, এটাই কোথায় দেখেন না আপনি কাগজে কলমে? মাসুদ কামাল, আপনি একেবারে দুধে একজন সাংবাদিক, আমি এই প্রসঙ্গে একটু পরে আসতে যাচ্ছিলাম, কিন্তু এই যে আপনি হাসনাত আব্দুল্লাহর যে বক্তব্য বলছেন, এই ধরনের কথাবার্তা তো অনেকদিন ধরেই হচ্ছে। আমার প্রশ্নটা হলো যে রাজনৈতিক বক্তব্য কি পলিটিক্যালি কারেক্ট হতে হবে? তার কি আমি তা বলছি না। আপনি গোপালগঞ্জের মিটিং, আমি মিটিংয়ের ভিডিও দেখেছি, একদম লাইভ দেখেছি। গোপালগঞ্জে যে মিটিং শেষ হওয়ার পর আপনি যখন বলেন মুজিববাদ মুর্দাবাদ, মাথায় রাখতে হবে এই জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম হয়েছিল। এই প্রজন্মের যারা ওখানে আছে, এই প্রজন্ম না, ওখানে যত জীবিত লোক আছে তারা জন্মের পরের থেকে দেখছে বঙ্গবন্ধু শেখ মুজিব কত বড় একজন নেতা, দেখছে। তো আপনি যখন তার বিরুদ্ধে এভাবে স্লোগান দিচ্ছেন, এটা দিয়ে আপনি কী রাজনৈতিক অর্জনটা আপনার হচ্ছে? আমি যদি বলি দ্যাট ওয়াজ অ্যান ইনভাইটেশন, যে তোমাকে আমি খোঁচাচ্ছি, তুমি আমাকে মারো। আসলে কিভাবে পরিস্থিতি এতটা বিপজ্জনক হয়ে গেল সেই বিশ্লেষণও আমরা করব। তাহসিন রিয়াজ, আপনার কাছে আসতে চাই। মাসুদ কামাল বলছিলেন তার বক্তব্যে এনসিপি সরকারি দল, এবং এটা অবশ্য প্রায়শই আমরা শুনি, অনেকেই এই কথা প্রত্যক্ষ পরোক্ষভাবে বলেন, একই সাথে 4 জনের যে মৃত্যু ঘটলো কালকের এই ঘটনাকে কেন্দ্র করে, এ বিষয়ে আপনার অভিমত কি? দেখুন, আমি মানে মাসুদ কামাল ভাই তার মতন করে বিশ্লেষণ করেছেন। মানে দেখেন, এখানে খুব আমি যেটা বললাম যে শব্দ তো আসলে ভাইরা তো লম্বা সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন, তাদের যে শব্দের যে মানে ইনক্লুশন সেটা ডিফারেন্ট হয় সব সময়। যেমন দেখেন, যে 4 জন মানুষ মারা গেছে, তার পরিবারের ব্যাপারে নিঃসন্দেহাতীতভাবেই আমার অনুশোচনা আছে, যেহেতু আমি পৈশাচিক কোনো সংগঠন থেকে বিলং করি না। তারা যেভাবে করে বিলং করে, তারা লাশের উপর নৃত্য করতে পারে, আমরা সেটাকে সহ্য করতে পারি না, এটা তাদের সাথে আমাদের পার্থক্য। কিন্তু দেখেন, তাদেরকে খুব সহজেই সাধারণ মানুষ বানিয়ে দেওয়া হয়েছে ভাই, কিন্তু একটাবারও তাদেরকে সাধারণ মানুষ বলেই কিন্তু ট্রিট করেছেন। এখন আমি যদি এই প্রশ্নটা রাখি যে হাউ ডু ইউ নো যে তারা সাধারণ মানুষ ছিল, এই এক্সপ্লেনেশন তার কাছে থাকবে না। তিনি এটা কমপ্লিটলি অ্যাজাম্পশন, মানে আমি ওই ফিল্ডে ছিলাম, আমি পুরো পরিস্থিতিটা আমি খুব কাছ থেকে দেখেছি, এবং আমি অ্যাজ এ লিভিং উইটনেস, আপনারা সেখানে মিডিয়ায় ছিলেন, আপনারা মিডিয়ার ইয়াগুলো দেখান, আপনারা দেখলে তো আপনি চাইলে এখন ভাইকে এখানে লাইভে রেখে আপনি মিডিয়া কন্টেন্টগুলো দেখাতে পারেন। ভাই আমি একটু ক্লিয়ার করি, আমি আপনাকে একটু বলার সুযোগ দেন, প্রশ্নটা আমি আপনার প্রশ্ন নিব, মানে আমি জাস্ট ক্লিয়ার করি। দ্বিতীয়ত দেখেন, আরেকটা ব্যাপার আমি একটু বলি, মানে পরিস্থিতিটা কি পরিমাণ মানে বাজে ছিল আপনি একটু বুঝবেন। সেটা হচ্ছে, প্রথমে যখন সমাবেশটা যখন শুরু হয়েছে, প্রথম দফায় কিন্তু একবার বড় রকম হামলা হয়েছে, এবং আমি লিভিং উইটনেস, একেবারেই মানে দেশি বিদেশি অস্ত্রসহ মারাত্মকভাবে স্টেজের দিকে তারা ছুটে এসেছে, স্টেজ একেবারে গুড়িয়ে দিয়েছে, ভাঙচুর করেছে, করে তারপর তারা মুভ করে চলে গেছে। এবং যখন আমাদের গাড়ি বহরটা মুভ করছিল সমাবেশ শেষে যখন মুভ করছিল, তারা মানে ঠিক যেভাবে করে হামলা করেছে, মানে ওভাবে করে যদি আইনশৃঙ্খলা রক্ষা, আমি কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমি ডিফেন্ড করতে চাই না, তাদের জবাবদিহিতার জায়গায় তারা জবাবদিহিতা করবে। আজকে আপনি দেখেছেন যে সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতি এসছে, তারা কি বলেছে। সেই সময়টাতে যদি তাদেরকে ঠেকানো না যেত, তাহলে তারা যেই দেশীয় অস্ত্র নিয়ে হামলাটা করেছিল, সেখানে মারাত্মক লেভেলে দুর্ঘটনা ঘটে যেত। এবং আমি আপনাকে বলি যে ভাই, সিচুয়েশনটা তো বুঝেন নাই, সেখানে আবার তিনি বলেছেন পেছন থেকে গুলি করা হচ্ছে। আমি জানি না পেছন থেকে গুলির কোন ফুটেজ, কোন অংশের ফুটেজ। হ্যাঁ, ওই যে উনি যদি দেখে থাকেন, সেটাও একটা অংশের হয়তো ফুটেজ, কিন্তু সেখানে 3 ঘন্টা 4 ঘন্টা ব্যাপী কিন্তু ইয়া চলেছে, ধাওয়া পাল্টা ধাওয়া চলেছে। তাহলে পেছন থেকে গুলি কীভাবে হয়, ধাওয়া পাল্টা দেওয়া কীভাবে, গুলির মুখে থেকে ধাওয়া পাল্টা দেওয়া হয়, এটার আসলে ব্যাখ্যা আমি জানি না। আমি আসলে এভাবে করে মানে এত বিশ্লেষণে আমি যেতে চাইনি, বাট আমি যে সিচুয়েশনটা বোঝানোর জন্য বলি। লাস্ট আলাপটা আমি একটু বলি, সেখানে মসজিদ থেকে মাইকিং করা হয়েছে,
আপনি এই মাইকিংয়ের সাউন্ডগুলো অ্যাভেলেবেল আপনি পাবেন। মসজিদ থেকে মাইকিং করা হয়েছে, মাইকিং করে সাধারণ মানুষকে উস্কে দেওয়া হচ্ছে। ভাই গোপালগঞ্জেও তো ভালো মানুষ থাকে নাকি, সব মানে নির্দিষ্ট দলের লোক, সেখানে কি সাধারণ মানুষ নাই? আছে তো, কিন্তু দেখেন সাধারণ মানুষ কিন্তু রেসপন্স করে নাই তাদেরকে আনফর্চুনেটলি। বাট এই সন্ত্রাসীদের গ্রুপ তো আসলে তারা খুব মানে প্ল্যান ছিল, এবং মসজিদ থেকে মানে একেবারে ঘোষণা দিয়ে, একবার দুইবার না একাধিকবার ঘোষণা দিয়ে ডাকা হয়েছে যে আপনারা যার কাছে যা আছে আপনারা তাই নিয়ে আসেন, আমরা তাদেরকে শেষ করে দিব টাইপ একটা মানে আলাপ দেওয়া হয়েছে। এখন দেখেন, আপনি এটাকে রাজনৈতিক বিশ্লেষণে না ফেলে আপনি এটাকে সন্ত্রাসী কার্যক্রমের বিশ্লেষণে কেন ফেলতেছেন না? আমার প্রশ্নটা হচ্ছে ঠিক এই জায়গাটাতে। এটা তো ক্লিয়ার। আপনি আচ্ছা আপনি দেখেন নাই মানে রাজনৈতিক সংঘর্ষ দেখেন নাই কেমন হয়? রাজনৈতিক সংঘর্ষেরও তো একটা মানে, যদিও এটা ব্যাড কালচার, আমরা এটাকে প্রমোট করতে চাই না। যেটা হইতে পারে, কি হইতে পারে সর্বোচ্চ, আপনি ধরেন ধাক্কাধাক্কি আমরা দেখেছি, মানে নানা রকম জটিলতা অভ্যন্তরে হয়। কিন্তু আপনি যখন একেবারে ডিরেক্ট অ্যাটেম্প টু মার্ডার নিবেন, তখন আসলে আমি জানি না যে তখন আসলে মাসুদ কামাল ভাই যদি থাকতেন, মাসুদ কামাল ভাইয়ের সামনে যদি একটা পুলিশ সদস্য থাকতো, মাসুদ কামাল ভাই কি বলতেন তাকে আমি জানি না। কিন্তু আপনারা গতকালকে যখন এই সমাবেশস্থলে যান, তার আগে পুলিশের গাড়িতে হামলা হয়েছে, ইউনোর গাড়িতে হামলা হয়েছে, আপনারা কি জানতেন না যে এখানে পরিস্থিতি কতটা গভীর, বা আপনাদের নিজেদের পর্যবেক্ষণ কি ছিল? দেখুন, আমি এখানে আরেকটা ব্যাপার আপনাকে বলি। গতকালকে আপনারা নিশ্চয়ই আমাদের আহ্বায়কের প্রেস ব্রিফিংটা কভার করেছেন। তিনি কিন্তু এখানে স্পষ্ট বলেছেন যে আমরা যেহেতু এখানে একটা ঘটনা ঘটেছে, স্বাভাবিকভাবেই এটা আমরা না, শুধু বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্টি যখন কোনো প্রোগ্রাম করে তারা পুলিশ থেকে একটা ক্লিয়ারেন্স নেয়, এটা আপনি খুব ভালো করে জানেন। কাজেই আমরা স্বাভাবিকভাবেই আমরা পুলিশ থেকে একটা ক্লিয়ারেন্স নিয়েছি, আমরা সেখানে গ্রিন সিগন্যাল পেয়েছি, সেখান থেকে পেয়েই কিন্তু আমাদের ওখানে গাড়ি বহর গিয়েছে এবং সমাবেশ করেছে, এবং সেখানে যথেষ্ট মানে আপনার যতগুলো প্যারামিটার এটাকে ক্রস চেক করা দরকার হয়, সব জায়গা থেকে আমরা আমাদের মতন করে ক্রস চেক করেছি। কিন্তু যেটা আমি আপনাকে বারবার বোঝাতে চেয়েছি, দেখেন সন্ত্রাসী কার্যক্রমের কিন্তু কোনো প্ল্যান থাকে না। এটা আপনি মানে এটা একটা খুবই ডিফারেন্ট ওয়েতে এটা তারা এক্সিকিউট করেছে, এবং মানে সেটা তো আমরা আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যে এটা তো যদি তারা সাকসেসফুলি এক্সিকিউট করতে পারতো, যেটা হতো যে তাদের যে সন্ত্রাসী কার্যক্রম এটা আরও সারা বাংলাদেশব্যাপী তখন তারা ছড়িয়ে দিতে পারতো। কাজেই আমাদের বক্তব্যটা খুব স্পষ্ট, আমাদের বক্তব্যটা খুব মানে টু দ্য পয়েন্ট। সেটা হচ্ছে যে এখানে এই যে যেভাবে করে জেনারেলাইজ করা হয় সবগুলো ঘটনাটাকে, এইভাবে করে জেনারেলাইজ যদি আপনারা করতে থাকেন, এটা আমার কাছে যেটা মনে হয় যে এটা আরেক পক্ষকে মানে অবিচার করা হয়। আপনি দেখেন, আপনি এখন পর্যন্ত মাসুদ কামাল ভাইয়ের কাছ থেকে কিন্তু একটা শব্দ আসে নাই যেটা সন্ত্রাসী কার্যক্রম, বা একটা শব্দ আসে নাই যে একটা, এটা তো একটা গণতান্ত্রিক কালচার, আপনি তো গণতান্ত্রিক কালচার থামিয়ে দিতে চাচ্ছেন, একটা বারও কিন্তু মাসুদ কামাল ভাই এটা বলেন নাই। ভাইয়ের কাছেই যেতে চাই, আমি এটা প্রত্যাশা করি যে উনার মতন মানুষ এটা বলবেন এবং স্বাচ্ছন্দ্যে বলবেন। মাসুদ ভাই, তাহসিন রিয়াজ বলছেন যে যতটা সরলীকরণ করে দেখা হচ্ছে এতটা সরলীকরণ করে দেখার সুযোগ নেই। আমি একটু যোগ করি, গোপালগঞ্জের হামলা শুধু হাসনাত সার্জিসের উপর নয়, 18 কোটি মানুষের উপরে হামলা বলে মন্তব্য করেছেন জামায়াতের শীর্ষ নেতারা। এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন, আর আপনি কি অতি সরলীকরণ করছেন কিনা? সন্ত্রাসী কার্যক্রম বলতে আপনি বাদছে কোথায় আপনার? দেখেন, বাচ্চা কথা মানে আমি অস্বীকার করছি না এটা সন্ত্রাসী কর্মকাণ্ড, কে বললো করি নাই, শক্তভাবে বলা। আমি সবসময় বলি, আমি কালকেও বলছি যে গোপালগঞ্জকে বাংলাদেশের বাইরের কোনো জায়গা, তাহলে আমার সমাবেশ করতে যেতে তো সমস্যা নাই, কোনো সমস্যা তো নাই। আমি তো বলি নাই সমস্যা করি ভাই বলেন, হ্যাঁ আমি তো সমস্যা নাই, আমি তো বলি নাই। আপনি যদি কক্সবাজারে যান বিনোদন করতে, আপনি যে প্রিপারেশন নিয়ে যাবেন, আপনি যদি বান্দরবানে যান সেম প্রিপারেশন নিয়ে যাবেন। কথাটা খেয়াল করেন, বান্দরবানও পার্ট অফ বাংলাদেশ, খাগড়াছড়িও পার্ট অফ বাংলাদেশ, এবং কক্সবাজার পার্ট অফ বাংলাদেশ। আমার কথা হলো আপনি প্রিপারেশনটা সেম থাকবে কিনা। আপনি সব জায়গায় যাওয়ার সাংবিধানিক অধিকার আছে, নৈতিক অধিকার আছে, আইনগত অস্ত্র নিয়ে যেতে হতো। তাহলে আমি শেষ করি না, আমি বলি শেষ করি, আপনি সেটা তো আমরা পারবো না। আপনি আগে শুনেন কথাটা, তারপরে বলেন। কাজেই সব জায়গায় আপনি একটা জিনিস লক্ষ্য করেন, ঢাকা শহরে আপনারা নাকি যাই না, যে কেউ, আমি আপনাদের কথা বলছি না, যে কেউ ঢাকা শহরে জাতীয় পার্টির সেন্ট্রাল অফিসে আগুন দিয়ে দিল না, কিছু হয়েছে? হয় নাই। এই জাতীয় পার্টির রংপুরে একটা মোটর সাইকেল পড়ছে, তাও নাকি পুরানা মোটর সাইকেল। ঢাকায় যেরকম কিছুই হয় নাই, রংপুরে কি তা হয়েছে? হয় নাই। ওখানে ঝামেলা হয়েছে। কেন ঝামেলা হয়েছে? আগুনই তো, জাতীয় পার্টিরই তো আগুন, জাতীয় পার্টির বিরুদ্ধেই তো আগুন। তো উনি হলো না কেন ভাই? ঢাকা এবং রংপুর জাতীয় পার্টির জন্য ভিন্ন জায়গা। এই বাস্তবতা তো অস্বীকার করতে কোনো অসুবিধা নেই রে ভাই। তো ওই একই রকম, একটা ভিন্ন জায়গা বুঝতে হবে আপনাকে। ওই জায়গায় বঙ্গবন্ধুর জন্ম হয়েছে,
আওয়ামী লীগের মতো পার্টি এত বড় পার্টি, একটা আওয়ামী লীগ কিন্তু বড় পার্টি, মাথায় রাখতে হবে। যেবার আওয়ামী লীগ সবচেয়ে কম ভোট পায় সেইবার আওয়ামী লীগ 2.5 কোটি ভোট পায়। আপনি অফিসিয়ালি একটা নির্বাহী আদেশে একটা কালো আইনের দ্বারা একটা পার্টিকে আপনি বলে দেন তোমার কর্মকরণ নিষিদ্ধ, আর সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মী কর্পূরের মতো সব আকাশে উড়ে গেল, বিষয়টা এরকম হয় না। সে লোকগুলি এই দেশে থাকে, তাদের মতো করেই থাকে, মনোবেদনা নিয়ে থাকে। তো আপনি তাদের জন্মস্থানে আপনি যাচ্ছেন, যে আপনি বলতেছেন মুজিববাদ মুর্দাবাদ, আর আপনি আশা করতেছেন ওই লোকগুলি আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করবে, এটা বাস্তবসম্মত চিন্তা নয়। আপনি বারবার বলছেন যে নিশ্চয়ই কক্সবাজারে যাওয়ার প্রস্তুতি আর বান্দরবানে যাওয়ার প্রস্তুতি এক না। একটা রাজনৈতিক দল তার রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়েছে এবং তাহসিন রিয়াজ বা এনসিপি নেতৃবৃন্দ বারবার বলছেন প্রশাসনের পক্ষ থেকে তারা ক্লিয়ারেন্স পেয়েছেন, তারা জানেন সেখানে অবস্থা স্বাভাবিক। একটা রাজনৈতিক দল রাজনৈতিক কর্মসূচি পালন করার ক্ষেত্রে আসলে কি ধরনের প্রস্তুতি নিয়ে গেলে তাদের জন্য ভালো হতো? প্রশাসন তাকে সমস্ত নিরাপত্তা দিবে, সেই নিরাপত্তা দিতে প্রশাসন ব্যর্থ হয়েছে। কেন ব্যর্থ হয়েছে? এটা দায় সম্পূর্ণ প্রশাসনের। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, দেখেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু আওয়ামী লীগের যারা বিভিন্ন জায়গায় আছে, এই দেখলাম আমি কি খোকন একটা আমেরিকায় বসে আছে, ওখানে বসে নিয়ে ফেসবুকে অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সে মানুষকে উত্তেজিত করতেছে। এখানে যখন ছিল লুটপাট করছে, করে এখন আমেরিকা গেছে, যে নিয়ে এখন সেখান থেকে বিরাট বিপ্লবী সাজছে, করতেছে না? আচ্ছা, এখন এইগুলিতে নানা রকম প্রচারণা মানুষের মধ্যে কিন্তু প্রভাব বিস্তার করে। আপনি জানেন আমার টক শো সেটাকে কাইটে নিয়ে উল্টাপাল্টা হেডলাইন দিয়ে লোকে ছাড়তেছে, আমাকে জবাব দিচ্ছে আপনি যে কথা বলছেন, আমি কোথায় বলছি এটা চালাই দেখেন। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তো অনেক আমাদের ধরনের দেশের মানুষ অনেক কিছু বোঝে না। আমি শেষ করে কথাটা তাহলে বুঝেন, আপনি অনেক কিছু বোঝে না। এই যাওয়া নিয়ে আলোচনা হয় নাই, ওখানে যে বঙ্গবন্ধুর আপনার সমাধিস্থল ভেঙে দেওয়া হবে, এগুলি ফেসবুকে আপনি দেখেন নাই, আমরাও দেখছি। তো ওইগুলি দেখে ওখানকার লোকাল পিপুল যারা অর্ধশিক্ষিত অথবা যারা নাকি অতিরিক্ত মুজিব প্রেমী, মুজিবকে ভালোবাসা তো অন্যায় না, এটা তো আইনগত কোনো বাধা নাই। তাহসিন, আপনার কাছে আসতে চাই। মাসুদ কামাল ভাই বিরতির আগে বলছিলেন গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে পুরোপুরি প্রশাসনের ব্যর্থতা। আপনার কাছে জানতে চাই উত্তেজনা প্রশমনে প্রশাসনের উদ্যোগে আপনি কোনো ঘাটতি দেখেন কিনা? সার্বিক পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে ধরনের পদক্ষেপ নিয়েছে তাতে কি এনসিপি সন্তুষ্ট? দেখেন, এখানে দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে আপনার প্রোগ্রামের আগে যে ইনফরমেশনগুলো আমাদের এন্ডে দেওয়া হচ্ছিল, আমি যেটা বলেছি এটা কিন্তু এক্সট্রা কোনো প্রিভিলেজ না, মানে পয়েন্ট টু বি নোটেড আর কি, দেওয়া হচ্ছিল সেই ধরনের তথ্য আমরা পাচ্ছিলাম আমাদের পক্ষ থেকে। ওই ক্লিয়ারেন্সটা নিয়ে আমরা সেখানে গিয়েছি। পরবর্তী সময়ে যে ঘটনাটা ইমিডিয়েটলি ঘটেছে সেই ঘটনায় তো ডেফিনেটলি আমাদের কাছে মনে হচ্ছে যে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টাও কিন্তু বলেছেন যে সেখানে তাদেরও আসলে মানে তাদের এন্ডেও যে ধরনের তথ্য ছিল তারা জানতো যে এখানে হয়তো মাইনর লেভেলের কোনো একটা হইতে পারে, বাট এত সিভিয়ার কিছু হবে সেটা তারাও প্রত্যাশা করে নাই। দুইটা দিক আছে। আমরা গতকালকে প্রেস ব্রিফিংয়ে আমাদের অফিসিয়ালি আমরা এটা জানিয়েছি যে আমরা তাদের ভূমিকা নিয়ে আমাদের আরও তদন্ত আমরা দাবি করেছি। তারা কেন এখানে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এটা আমার জন্য না, কিন্তু আমি বারবার বলছি এটা সিগনিফাইড কোনো দলের জন্য না। এখানে যদি বিএনপি যেত, এখানে যদি জামাত যেত, তাদের বিরুদ্ধেও যদি এই ধরনের কোনো পৈশাচিক কোনো সন্ত্রাসী হামলা হতো, আমাদের ভয়েসটা সেম থাকতো। এটা এনসিপি বলে বলছি না, কারণ সকল রাজনৈতিক পক্ষের দলের যে কোনো জায়গায় বাংলাদেশে প্রোগ্রাম করার অধিকার আছে। তারা যদি সিস্টেমেটিক্যালি প্রোগ্রাম করতে চায়, ইটস দেয়ার রাইট, তাদেরকে এই সুযোগটা দিতে হবে। আর আরেকটা ব্যাপার আমি বলি, পরবর্তী সময়ে আসলে দেখেন প্রশাসন যেভাবে করে পুরো পরিস্থিতিটাকে মোকাবেলা করেছে, আপনি যদি আমাকে ইন্টারাপ্ট না করেন আমি একটু ছোটো করে বলি, সেখানে মানে আমি স্বচক্ষে সেখানে আমি সন্ত্রাসী বাহিনীদেরকে দেখেছি গুলি ছুটছিল, এবং আমি ওইখানকার লিভিং উইটনেস, আমি সেখানে ছিলাম। আমি বারবার বলেছি যে একটা পর্যায়ে এসে তারা ডিসি অফিসের গেট ভাঙা, ডিসি অফিসের ওয়াল ভাঙা থেকে শুরু করে সেখানে ডিসি অফিসের ভিতরে তারা যাদেরকে পাইতো তাদেরকে হয়তো দেখেন, মানে একটা জিনিস খুব ক্লিয়ারলি বুঝতে হবে, এই যে পাওয়ার এক্সারসাইজটা আপনি দেখছেন এটা কোনো আওয়ামী লীগের অর্জন না। সন্ত্রাসী কার্যক্রম করে কিন্তু পাওয়ার এক্সারসাইজ হয় না। আপনি নিশ্চয়ই জুলাই আগস্ট বিপ্লব দেখেছেন, সেখানে কারো হাতে অস্ত্র ছিল না, সেখানে শুধুমাত্র ইট পাথর আর লাঠি দিয়ে কিন্তু আমরা গুলির বিপক্ষে আমরা দাঁড়িয়েছি। আমরা খুব সাদাসিধাভাবে, খুব সাধারণভাবেই আমরা সাধারণ মানুষের কাছে গিয়েছি। এখন কেউ যদি আপনার বিপরীতে অস্ত্র ত্যাগ করে, কেউ যদি আপনার বিপরীতে দেশীয় অস্ত্র নিয়ে আপনাকে আঘাত করতে যায়, ভাই খালি হাতে আপনি তো আসলে তাকে মোকাবেলা করতে পারবেন না। আবার তার অস্ত্রের বিপরীতে আপনি অস্ত্রও ধরতে পারবেন না। এটা আপনার পলিটিক্যাল আইডিওলজি হতে পারে না, এটা আপনার পলিটিক্যাল স্ট্র্যাটেজি হইতে পারে না। এটা হচ্ছে কমপ্লিটলি রেডিক্যাল একটা মুভ, কমপ্লিটলি এক্সট্রিমিস্ট একটা মুভ। তো এই মুভকে পলিটিক্যাল মুভ হিসাবে ডিফাইন করার সুযোগ নেই। এটা কমপ্লিটলি ভায়োলেন্স, এটা কমপ্লিটলি নন পলিটিক্যাল মুভ এবং কমপ্লিটলি
এটা এক্সট্রিমিজম। এবং দেখেন আপনি দেখেন, আমি একটু বলি, এই পুরো এক্সট্রিমিজমকে আপনি এই পুরো এক্সট্রিমিজম আমি এর আগে আমি বলছিলাম আপনাকে যে যেভাবে করে মসজিদে মাইকিং করে আমি যদি আপনাকে একটু সরল সোজা প্রশ্ন জিজ্ঞেস করি, গোপালগঞ্জের লোক কত? সেই লোকের তুলনায় আপনি কতজন লোককে সেখানে রাজপথে দেখছেন? ইটস এ ভেরি মানে সিগনিফিক্যান্ট, ভেরি মানে আপনার খুবই ছোট একটা গ্রুপ, এবং এই ছোট গ্রুপটা খুবই টার্গেটেড একটা মুভ তারা নিয়েছিল। সেখানে ব্যর্থতা আছে। আসলে আলোচনাটা একই জায়গায় ঘুরপাক খাচ্ছে, আমি একটু এগোতে চাই, তবে তার আগে ছোট করে আপনার কাছে একটা প্রশ্ন আমার মনে উদয় হলো। তাই গোপালগঞ্জে যে ধরনের পরিস্থিতিতে গতকাল এনসিপি পড়েছে, আপনারা কি আশঙ্কা করছেন ভবিষ্যতে এমন পরিস্থিতি আবারও সৃষ্টি হতে পারে কিনা? না, এটা হতে পারে না। গোপালগঞ্জে সৃষ্টি হতে পারে কিনা, গোপালগঞ্জে বা অন্য জায়গায়? গোপালগঞ্জেও তো আবারও রোড মার্চের ঘোষণা দিয়ে রেখেছেন বা যাবেন। আমি একটা ব্যাপার বলি, অ্যাজ গোপালগঞ্জ বাংলাদেশের একটা জেলা, অ্যাজ গোপালগঞ্জকে বাংলাদেশের মানচিত্র ওন করে, অ্যাজ গোপালগঞ্জের মানুষকে আমরা কখনোই মানে অন্য জেলার মানুষদের থেকে ভিন্ন চোখে দেখি না। কাজেই এনসিপি গোপালগঞ্জে আবার যাবে, আজ হোক কাল হোক, একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে হোক, এনসিপি আবার সেখানে যাবে। দ্বিতীয় আরেকটা প্রশ্ন আমি আপনাকে বলি, যেটা আপনি করেছেন, যে দেখেন আপনি তো আপনারা কভার করছেন, এটা 32তম জেলা ছিল, 31তম জেলা পর্যন্ত আমরা যখন আমাদের পথসভাগুলো করেছি, আপনি নিজের চোখে নিশ্চিত রূপে দেখেছেন সেখানে সাধারণ মানুষ কিভাবে করে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সাড়া দিয়েছে। আমরা ইভেনচুয়ালি আজকে ফরিদপুরে গেছি, যেটা আওয়ামী লীগের সেকেন্ডারি ঘাঁটি হিসাবে পরিচিত, আওয়াজ দেয়ার, এবং আমরা দেখেছি, আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম সাধারণ মানুষের বহর কেমন ছিল। আপনি রাজবাড়ি কিন্তু ইটসেলফ আপনার আওয়ামী লীগের একটা ঘাঁটি হিসাবে পরিচিত, এবং এই সবগুলো জেলাতেই আপনি একটু দেখবেন, আজকে আপনারা দেখাবেন নিশ্চয়ই সেখানে কত মানুষ এসে আমাদেরকে সাড়া দিয়েছে। কাজেই দেখেন আমরা যেটা ফিল করি সেটা হচ্ছে গোপালগঞ্জের বড় সংখ্যক মানুষকে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে মানে একটা জায়গায় হচ্ছে, অর্থাৎ গোপালগঞ্জের কেসটা একেবারে এক্সেপশনাল একটা কেস। এটা একটা আপনি দেখেন, আমি একটা প্রশ্ন রেখে আমি জাস্ট শেষ করি। যেমন দেখেন, আজকে আমরা এই আলোচনায় অনেক ধরনের আলাপ করছি, আমরা প্রশাসনকে এককভাবে দায় দিয়ে দিচ্ছি। আপনি এভাবে করে কেন দেখছেন না যে এই সন্ত্রাসী কার্যক্রম হবে না কেন? আমি যদি আপনাকে প্রশ্ন করি, যারা ভারত যাইতে পারে নাই তারা কোথায় গেছে, আপনি আমাকে এক লাইনে উত্তর দেন। আপনার কাছে এই তথ্য আছে, তারা সবাই গোপালগঞ্জে গেছে। কাজেই এরা তো আর বসে নাই, এদের কাছে অস্ত্র ছিল। আচ্ছা, 5 আগস্টের আগে আপনি দেখেন না কিভাবে করে গুলি ছুড়েছে তারা? সব অস্ত্র তো আর উদ্ধার হয়নি, এবং যাদের কাছে অস্ত্র ছিল তারা তো ডেফিনেটলি ঢাকা লিভ করে গোপালগঞ্জে গেছে। কাজেই সেখানে অস্ত্র থাকাটাও এই আপনার যদি লজিক্যালি ডট কানেক্ট করে আপনি যদি চিন্তা করেন, মানে আপনার শুধু ধারণা করার দরকার নাই, লজিক্যালি চিন্তা করলে সার্বিকভাবে প্রশাসন বড় রকমের একটা ব্যর্থতার দেখেন না। আমি এভাবে করে বলতে চাই না প্রশাসনের ইনফরমেশনের ব্যর্থতা ছিল, বাট প্রশাসন যেভাবে করে রেস্কিউ করেছে, এটা কি আসলে আমাদের কাছে মনে হচ্ছে যে দেখেন, আমরা তো মানে একটা জিনিস আমরা মানে চোখে দেখেছি, আমরা তো উঠে বসে ধূপ করে তার মানে জায়গাটাকে অস্বীকার করতে পারি না। সে জায়গাটা আমরা অস্বীকার করছি না। তারা যথেষ্ট মানে সহযোগিতা করেই, স্পেশালি আপনি আর্মি বলি বা অন্যান্য যতগুলো প্রশাসনিক কর্মকর্তারা তাকে সেখানে ছিলেন, তারা যথেষ্ট সহযোগী ছিলেন, এবং তারা খুবই প্রফেশনাল এটাকে হ্যান্ডেল করে তারা আমাদেরকে সেখান থেকে রেস্কিউ করেছেন। অসংখ্য ধন্যবাদ মাসুদ কামাল। আপনার কাছে এই প্রসঙ্গেই যেতে চাই। এনসিপি বলছে গোপালগঞ্জ একেবারে এক্সেপশনাল কেস, এমন পরিস্থিতি তারা মনে করেন না যে পরবর্তীতে আরও সম্মুখীন হবেন। কিন্তু এই যে সংঘাত যে সৃষ্টি হচ্ছে বা গত কিছুদিন ধরে এক ধরনের অস্থিরতা, এই সংঘাতকে ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা আপনার কাছে আছে কিনা? বিশেষ করে অন্যান্য জেলাতে অনুরূপ কর্মসূচিতে একই ধরনের কনফ্রন্টেশন হওয়ার শঙ্কা কি থাকছে কোথাও? আমি তেমন একটা দেখি না। শুনুন, আমি একটা কথা বলি, আমি তাহসিন একটা অনেক কিছু বলছি, তো বললে অনেক কিছু বলা যায়, আমি অত বলি না। বলে একটা জায়গায় আমি একটা পয়েন্টে আলোচনা করতে চাই। যে লোকগুলি মারা গেছে তাদেরকে আমি মানে বলেছি যে আমি একজনের উদাহরণ দিয়েছি, কারণ তারা আমি পত্রিকায় পড়েছি বলে উদাহরণ দিয়েছি। আমি তো ওখানে ছিলাম না, কিন্তু আমি পত্রিকায় যতটুকু পড়েছি মিডিয়া সেটাই উদাহরণ দিয়েছি, এবং এটা মানে ভালো পত্রিকাতে। ওনার মা বলতেছেন কীভাবে যে মারা গেছে তার। তো তাহসিন একটা কথা বললো যে এরা যে সাধারণ মানুষ, এটা আমি কীভাবে শিওর হচ্ছি। আমি ওর কথা যুক্তিটাকে মেনে নিলাম, এরা কেউ সাধারণ মানুষ না, সব আওয়ামী লীগ করে। আমি ধরে নিলাম ওর কথা হাইপোথেটিক্যালি, এরা সবাই আওয়ামী লীগ করে। মারতে পারেন এইভাবে? আওয়ামী লীগ করলে কি হত্যাযোগ্য? তারা আওয়ামী লীগ করতো, হত্যাযোগ্য। ধরলাম ছাত্রলীগ করে, যে সংগঠন করা নিষিদ্ধ, যে সংগঠন সরকার আইন করেছে তুমি এটাকে নিষিদ্ধ সংগঠন, সেই নিষিদ্ধ সংগঠন সে করে, মারতে পারেন গুলিগিরা? আপনি আমাকে সিম্পল এই কথাটা বলেন, তাতে হত্যার বৈধতা তৈরি হয় না। আমি একজন নাগরিক হিসাবে অনিরাপদ বোধ করছি। আমি সেই জায়গাটা বলেছি। দেখেন, যে যুক্তিগুলি এখন দেওয়া হচ্ছে
সবই, আমি কী অবস্থায় ছিলাম, কীভাবে আমি বেরিয়ে আসলাম, এই সবগুলি যুক্তি। আপনি দেখেন ওই অগাস্টে, ওই জুলাইয়ে যে সমস্ত পুলিশ অফিসাররা থানার থেকে বেঁচে আসছে তারা এই কথাগুলি বলতেছে, কিন্তু তারা তো হত্যাকারী ছিল। রাখেন আমি বলি, আপনি শেষ করি ভাই, সে হয়তো গুলিও করে নাই, ভিকটিম সে হয়তো গুলিও করে নাই, কিলার, আমি বলি আপনাকে, সে হয়তো গুলিও করে নাই, তার সঙ্গে চাকরি করতে অন্য একজন গুলি করছে। তো সে তাকে জিজ্ঞেস করেন তার এক্সপিরিয়েন্সের কথা। তো এইগুলো হলো ব্যক্তিগত এক্সপিরিয়েন্স। আমাদের কিন্তু সব কিছুই দেখতে হবে রাষ্ট্রীয় পর্যায়ে। এই জিনিসগুলো কিন্তু একজন ব্যক্তির উপলব্ধির ব্যাপার না। দেখেন তর্কের ক্ষেত্রে আমি একটা কথা বলি, আমি নিজে মনে করি সেখানে এনসিপির মিটিং করতে শান্তিপূর্ণভাবে মিটিংটা হওয়ার জন্য সব ব্যবস্থা সবার করা উচিত ছিল। সেই মিটিংয়ে যারা ওখানে যে বাধা দিবে তারা অন্যায় করবে, সিম্পল অন্যায় করবে। কে বাধা দিবে, কেন দিবে, আমি এটা জানতে চাই না। আমি সে অন্যায় করছে একটা, তার সে অন্যায় শাস্তি হওয়া উচিত, আমার এতে কোনো আপত্তি নাই। প্রশাসনের উচিত ছিল তাদের সার্বিক নিরাপত্তা দেওয়া। যদি তারা মনে করে নিরাপত্তা দেওয়া সম্ভব না, তাদের এনসিপিকে ইনফর্ম করা উচিত ছিল আপনাকে মিটিং করতে যায়েন না। যদি তাও এনসিপি যেতে চায় 144 জারি করতে পারতো। এরকম হয় বাংলাদেশে অনেক, নিরাপত্তাহীনতা দেখলে প্রশাসন 144 জারি করে দেয়। 144 জারি করলো না কেন, ওদেরকে না করলো না কেন? এই সমস্ত না করে যে কেওয়াজটা তৈরি হলো, আসেন এইবার মূল পয়েন্টে আসি, এই কেওয়াজে লাভ হলো কার বলেন? শুনেন, অপরাধ বিজ্ঞানের একটা কথা আছে, যখন কোনো অপরাধ ঘটে তখন প্রথম কথা হলো এই ঘটনায় বেনিফিশিয়ারিকে, এই ঘটনার বেনিফিশিয়ারিকে গোপালগঞ্জের মানুষ নো। এই ঘটনার বেনিফিশিয়ারি যদি কিছু হয়ে থাকে আমি একটা একটা করে বলি কে বেনিফিশিয়ারি। 1 নম্বর বেনিফিশিয়ারি হলো আওয়ামী লীগের যে নেতাগুলো বিদেশে পলাই আছে বিপুল অঙ্কের টাকা নিয়ে, এরা বেনিফিশিয়ারি। এরা ওখানে গোফে তা দিচ্ছে, দেখো আমরা করে দেখিয়েছি, সিম্পল। 2 নম্বর বেনিফিশিয়ারি যারা এখন নির্বাচনটাকে পেছাতে চায়, তারা বেনিফিশিয়ারি। পাটগ্রামে ঘটনার পর জামাতের আমির বলেছিল পাটগ্রামে যে ঘটনা ঘটেছে এরপরে কিসের নির্বাচন বলেছে, এখন বলবে গোপালগঞ্জে যে ঘটনা ঘটছে এখন কিসের নির্বাচন। যারা নির্বাচন পেছাতে চায় তারা বেনিফিশিয়ারি। এখন তাদেরকে জিজ্ঞাসা করেন তোমরা নির্বাচন পেছানোর জন্য এই কাজটা করলা? বেনিফিশিয়ারির কথা যখন বলছিলেন এই ঘটনাতে, তাহলে তো ক্ষতিও হলো কারো। সেই কার ক্ষতি হলো, কতটুকু ক্ষতি হলো? ক্ষতি হলো সাধারণ মানুষের। আওয়ামী লীগের ক্ষতি হয় না, কিন্তু আওয়ামী লীগ যারা বিদেশে আছে যাই দেখে তাদের মধ্যে ঈদের আনন্দ, যে কাম করে ফেলাইছি, ওদেরকে ভাগাই দিয়েছি, কি বীরত্ব তাদের। তারা কিন্তু এলাকায় নাই, তাদের কোনো ক্ষতিও হয় নাই, তারা বিরাট আনন্দিত, দেখাই দিছি। জান গেছে কার? সাধারণ মানুষের। তাহসিন রিয়াজ, আপনার কাছে আসতে চাই। আপনি এর আগে বলছিলেন দীর্ঘ সময় পার হওয়ার পরেও আওয়ামী লীগের যারা এখনো বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়নি, আইনের আওতায় আনা হয়নি। একই সাথে বারবার আপনারা এই কথা বারংবার বলছেন যে প্রশাসনেরও বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দোসর বা তারা ঘাপটি মেরে আছে। এতদিনেও নিরপেক্ষ প্রশাসন কেন গঠন করা হলো না? আপনাদের কি অভিমত? এটা সরকারের স্রেফ ব্যর্থতা ছাড়া আমরা অন্য কিছু এটাকে দেখতে চাই না, অন্যভাবে দেখতে চাই না। দেখেন, আমরা অনেক আগেই আমরা এই কথাটা বলছিলাম যে আপনারা অ্যাটলিস্ট হচ্ছে আপনার পুলিশ রিফরমেশন কমিটি আপনাদের পক্ষ থেকে একটা হওয়া উচিত। এবং আরেকটা ব্যাপার দেখেন, মানে এটা কিন্তু একটা ডক্ট্রিন, মানে এটা কীভাবে বলতে পারি আমি যদি এইভাবে করে বলি যে এটা তো একটা লম্বা সময়ের প্র্যাকটিস। হ্যাঁ, এই যে ধরেন গোলামির যে প্র্যাকটিস আমাদের মধ্যে যেটা ইন্ট্রিগেটেড, ঠিক আছে, আমাদের এই স্বভাবজাত যেই ব্যাপারটা, সেটা হচ্ছে এই গোলামির যে এই মানে চিন্তা থেকে কিন্তু মানে তারা আসলে ওইখান থেকে বাইর হয়ে আসতে পারে না এখনও। তারা দেখছে যে মানে সরকার চেঞ্জ হয়েছে এবং এখান থেকে বিরাট রকমের ফান্ডিং আছে, আপনি জানেন প্রচুর ফান্ডিং এখনও বিদেশ থেকে আসে, তারা যে পরিমাণ টাকা পাচার করে নিয়ে গেছে হিউজ। কাজেই সরকারের অভ্যন্তরে আমাদের কাছে যেটা বারবার মনে হয়েছে যে প্রশাসনের সাথে তাদের আসলে তাদের যে যোগাযোগ, তাদের অভ্যন্তরে যে সহযোগিতার যে ব্যাপার, এটা আরও স্ট্রং হওয়া উচিত, কোঅর্ডিনেশন স্ট্রং হওয়া উচিত এবং অবভিয়াসলি এটা রিফর্ম হওয়া উচিত, মানে যত দ্রুত সম্ভব এটা আমাদের রাষ্ট্রের জন্য এটা হওয়া উচিত। এটা না হলে যেটা হবে যে আমরা এই যে ধরেন আমরা আজকে দেখছি যে বিভিন্ন জায়গায় তো আপনারা দেখছেন যে কী ধরনের মব আপনার অ্যাক্টিভিটি আমরা দেখছি, তার পাশাপাশি হচ্ছে হত্যা দেখছি আমরা, চাঁদাবাজি দেখছি আমরা। কাজে এই যে সার্বিক ব্যাপারগুলোকে সঠিক পর্যায়ে নিয়ে আসা এবং সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আছে সেটা হচ্ছে ইলেকশনকে সামনে রেখে আপনি যদি স্ট্রং একটা প্রশাসন আপনি যদি ডেভেলপ করতে না পারেন, মানুষের কাছে যদি ওই মেসেজটা যদি কনভে করতে না পারেন যে এই প্রশাসন দে আর হাইলি
অ্যাক্টিভ নাও যে তারা ইলেকশনকে হচ্ছে মানে পারফেক্টলি এক্সিকিউট করতে পারবে। এই আশাব্যঞ্জক জায়গায় যদি আপনি সাধারণ জনগণকে নিয়ে যেতে না পারেন তাহলে কিন্তু আসলে ইলেকশন আমাদের কাছে যেটা মনে হয়েছে যে অবশ্যই প্রশাসনের রিফর্ম দরকার এবং প্রশাসনের মধ্যে প্রচন্ড রকম দুর্বলতা আছে। এই প্রশাসনকে আর একটু ঢেলে সাজানো দরকার। এখনো আমাদের হাতে সময় আছে। মানে এটা তো এখনো বলার সুযোগ হয়নি। আমি যেটা বলছিলাম যে এখনো সময় আছে, মানে উদ্যোগ নিলে সেটা এখনো এই সময়ের ব্যবধানে সেটা করা সম্ভব। তবে এটা করতে হবে, এটা আমাদের সুন্দর একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য আমাদেরকে করতে হবে। আমি জাস্ট একটা ব্যাপারে একটু ছোট করে রিপ্লাই দিই, সেটা হচ্ছে যে আমাদের মাসুদ কামাল ভাই একটা পরিস্থিতির অবতরণ এখানে ঘটিয়েছেন। সেটা হচ্ছে যে ভিকটিম এবং পারপেট্রেটর আসলে দুইটা কিন্তু দুই রকম জিনিস। মানে তিনি যেই দুইটা সিনারিওকে কম্পারিজন করছেন, সেখানে একটা সিনারিওতে যিনি যেখানে যে পুলিশকে তিনি সামনে রেখেছেন, দেখেন ওই সিনারিওতে ঠিক মানে 1-1.5 ঘন্টা বা 1-2 দিনের ব্যবধানে সেই দিন হচ্ছে বাংলাদেশে প্রায় 2000 মানুষ মানে হত্যা করা হয়েছে, নিহত করা হয়েছে। এবং আপনি কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারছেন না কে হত্যা করেছে। আপনি তো দেখেছেন যে সেখানে পুলিশ নির্বিচারে গুলি ছুড়েছে, কে ছুড়ে নাই আপনি আমাকে বলেন। হ্যাঁ, এখন যদি আপনি বলেন যে পাশে একজন দাঁড়িয়েছিল আমি দেখছি ছুড়ে নেই, এটা তো ভাই খুব স্বাভাবিক কেস। আপনি এটাকে যদি আপনি এক্সাম্পল দেন, এটা ভেরি এক্সেপশনাল কেস, যেটাকে আপনি এক্সাম্পলের সামনে নিয়ে আসতে পারছেন না। কাজেই দেখেন ওই ক্ষোভটা ডিফারেন্ট ছিল। একটা গণঅভ্যুত্থানের ইমিডিয়েট পরে কী ধরনের পরিস্থিতি, এটা আমার থেকে অনেক ভালো মাসুদ কামাল ভাই জানে। এটা আমার নতুন করে বিশ্লেষণ করার দরকার নেই। একটা কথা যদি বলি, ওবায়দুল কাদের যে কথাটা বলছিল যে যদি তাদের সরকার পতনে কত লক্ষ লোক মারা যাবে, 3.5 লক্ষ লোক মারা যাবে, কিন্তু সেটা তো হয় নাই বাংলাদেশে, আমরা দেখেছি। কাজেই আমার কাছে যেটা মনে হচ্ছে, বাংলাদেশের মানুষ অনেক সহনশীলতার পরিচয় তখন দিয়েছে। আর এখন যে সিনারিওটা ঘটেছে, আমি জাস্ট একটু কানেক্ট করে দিই, এখন যে সিনারিওটা ঘটেছে, এই সিনারিওতে কিন্তু আমরা একটা জিনিস দেখেছি যে এখানেও আমরা দেখেছি ক্রিমিনাল অ্যাক্টে যারা যুক্ত ছিল, যাদের হাতে অস্ত্র ছিল, যারা হামলা করেছে, নিরস্ত্র মানুষদেরকে হামলা করেছে, আপনি তাদেরকে হচ্ছে ভিকটিমের জায়গায় নিয়ে যাচ্ছেন। আপনি বারবার এই জায়গাটাতে আসলে এইভাবে করে এত সরলীকরণ করে আসলে সুযোগ নেই, আরো পর্যবেক্ষণ আসলে করতে হবে। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি মাসুদ কামাল, বিভিন্ন বিষয় নিয়ে তো কথা হলো। এখন দেশে যেই অস্থিরতা বা গত কিছুদিন ধরেই বিভিন্ন কারণে বিভিন্ন ইস্যুতে আমরা দেখছি রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা হচ্ছে, সামাজিক যেই একটা বেষ্টনী সেখানেও এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। সামনের দিনগুলো আসলে কেমন হতে যাচ্ছে, বিশেষ করে নির্বাচন যদি ধরি যে এপ্রিল ফেব্রুয়ারি যে সময়টাই হোক, সেটা তো ঘনিয়ে আসছে। শুনুন, আমি একটা কথা বলি, আমার সরল বিবেচনা হলো ডক্টর ইউনূস গভর্নমেন্ট ফেল করছে। এই প্রথম একটা নির্দলীয় সরকার যাদের আমলে আমাদের সোসাইটিতে, আমাদের দেশে এত অস্থিরতা তৈরি হয়েছে এবং তাদের কোনো কিছু কার্যকর কোনো পদক্ষেপ নাই। এটা হলো আমার অবজারভেশন। তারা পারে নাই কিছু করতে, তারা কাউকে নিরাপত্তা দিতে পারছে না, মানুষ নিরাপত্তাহীনতা আছে কিন্তু। এবং তারও যে বড় কথা, এরা যে একটা ভালো নির্বাচন করবে তারও আমি কোনো নমুনা দেখছি না, আমি দেখতে পাচ্ছি না। কাজে ডক্টর ইউনূস সাহেবের উচিত হবে অনতিবিলম্বে চলে যাওয়া। এখন ওনার চলে যাওয়া ছাড়া আমি আর কোনো ভালো পথ দেখি না। উনি একজন ভালো মানুষকে, যে ক্যাপাবল লোকের কাছে, উনি তো একটা এমন একটা উনি উপদেষ্টা পরিষদ করছেন যে উপদেষ্টা পরিষদের ম্যাক্সিমাম লোক। আপনি কি বলছেন উনি চলে যাবেন পুরো উপদেষ্টা পরিষদ নিয়ে, নাকি ব্যক্তি? ওনাকে তো ডুবাইছে উপদেষ্টা পরিষদ, ওনাকে তো ডুবাইছে উপদেষ্টা পরিষদ। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। কালকে আমাদের আমি এই স্বরাষ্ট্র উপদেষ্টা যে পারফরমেন্স, পৃথিবীর যে কোনো দেশে হলে ওনার এর মধ্যে 3 বার পদত্যাগ করতে হতো। ওনার যে পারফরমেন্স, কালকে স্বরাষ্ট্র উপদেষ্টা একটা কন্ট্রোল রুমে বসছে, মনিটরিং করতেছে। উনি কাকে নিয়ে বসছেন? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে বসছেন। ওয়াই? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি এই ধরনের সন্ত্রাস দমনের উপর বিশেষ কোনো ট্রেনিং প্রাপ্ত? ওনার মন্ত্রণালয় কি এর সঙ্গে সংশ্লিষ্ট? উনি কেন? ব্যাখ্যা করেন আপনি আমাকে। এবং উনি কি বিরাট অভিজ্ঞ ব্যক্তি? উনি তো এই উপদেষ্টা পরিষদের মধ্যে সবচেয়ে কম অভিজ্ঞ ব্যক্তি। তো উনি এখানে কেন? এটা কিন্তু আমি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দোষ দিই না, আমি দোষ দেই ওই স্বরাষ্ট্র উপদেষ্টার। উনি কেন ওনাকে নিয়ে বসছেন এখানে? এবং সেটা আবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনি আবার সেটা ফেসবুকে ওনার স্ট্যাটাসে দিচ্ছেন। এটা কি মানায় ওনাকে? মানায় না। পৃথিবীর যে কোনো রাষ্ট্রের তো দেখে তো এগুলো সবাই, তারা এটা কীভাবে ব্যাখ্যা করবে?
কিন্তু এইভাবে বসলে সরকার দুর্বল হয় কিভাবে ভাই? সেটাই, সরকার দুর্বল হতে কি সেই আলোচনা সরকার তো আসলে সিদ্ধান্ত নিতে পারছে না যে কারে দিয়ে কেন কোন কাজ সরকার করবে। দুর্বল হয়ে গেল বা সেই কাকে আলোচনাতে দিয়ে গেলে কোন কাজ আসলে করবে সেটা জানে না তো। আজকে সময়ের সংকুলান হবে না। আপনার খতিয়ানে সরকার খুব বেশি হয়তোবা মার্কস পাচ্ছে না, তবে তাসনিম আমার রিয়াজ, খতিয়ানেও পাচ্ছে না, কিন্তু ইনুস সাহেবকে আজকেই চলে যেতে হবে, এই পরিস্থিতিও এখনো তৈরি আচ্ছা, হয়নি। অসংখ্য ধন্যবাদ তাসনিম রিয়াজ আপনাকে, মাসুদ কামাল আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য।